হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে কবিতাটি পড়ব এই কবিতার নাম হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। ক্যানোনাইজেশন মানে কি? ক্যানোনাইজেশন মানে হচ্ছে সাধু ঘোষণা করা। অর্থাৎ কেউ যখন অনেক পুণ্যের কাজ করে, অনেক ভালো কাজ করে, তখন আমরা তাকে সাধু বলে সম্বোধন করি। সেই সাধুই হচ্ছে এই ক্যানোনাইজেশন। কিন্তু এই কবিতার মধ্যে ক্যানোনাইজেশন শব্দটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। এখানে এই যে কবি জন ডান, ইনি হচ্ছেন একজন প্রেমিক পুরুষ, একজন লাভ বয়। তিনি এই পুরো কবিতা জুড়ে একটা জিনিসই বোঝাতে চেয়েছেন যে তার ভালোবাসা একদম পিওর, ভালোবাসার মাধ্যমে সারা পৃথিবী জয় করা যায়। সো তার ভালোবাসা যেহেতু অনেক পিওর, তাই সে কেমন যেন সাধু, তাকে তার পিওর ভালোবাসার জন্য সাধু ঘোষণা করতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন। প্রথমেই আমাদেরকে কবি সম্পর্কে জানতে হবে। অ্যাবাউট দ্য পোয়েট। ফুল নেম জন ডান, বর্ন 1572, ডেট 1631, প্রফেশন পোয়েট, প্রিচার, স্কলার। তিনি একজন কবি ছিলেন, একজন ধর্মযাজক এবং একজন স্কলার ছিলেন। জন ডান is called a metaphysical poet because his poems use deep thinking and clever ideas. জন ডানকে মেটাফিজিক্যাল কবি বলা হয় কেন? কারণ তার কবিতার মধ্যে ডিপ থিঙ্কিং, গভীর চিন্তাভাবনা, অ্যান্ড ক্লেভার আইডিয়াস এবং চালাক চতুর আইডিয়াগুলো বর্ণনা করা হয়। ইন হিজ আর্লি লাইফ হি রোড মোস্টলি লাভ পোয়েমস। তার সাহিত্য চর্চার একদম প্রথম সময় তিনি মূলত লাভ নিয়ে কবিতা লিখতেন। লেটার হি বিকেম আ চার্চ প্রিচার অ্যান্ড রোড রিলিজিয়াস পোয়েমস। এবং তার জীবনের শেষ সময় তিনি একজন গির্জার ধর্মযাজক হয়েছিলেন এবং ধর্মীয় কবিতা তিনি লিখতেন তখন। সো জন ডান সম্পর্কে আমরা যেই তথ্যগুলো জানলাম সেটা হচ্ছে তিনি 1572 সনে জন্মগ্রহণ করেন, 1631 সনে মৃত্যুবরণ করেন। তিনি মূলত কবি, প্রিচার এবং স্কলার ছিলেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই তথ্য সেটা হচ্ছে তিনি একজন মেটাফিজিক্যাল কবি ছিলেন। মেটাফিজিক্যাল কবি কি, মেটাফিজিক্যাল কবি কাদেরকে বলা হয় সেটা কিন্তু আগের একটা ক্লাস আমাদের গিয়েছে। এই মেটাফিজিক্যালের মেটা মানে হচ্ছে বিয়ন্ড, আর ফিজিক্যাল মানে তো ফিজিক্যাল। তাহলে বিয়ন্ড ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে যে তারা যে কবিতাগুলো লিখতেন, যেসব কবি এই ধরনের কবিতা লিখতেন তাদেরকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট। সো ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে কি থাকতে পারে? যেরকম লাভ, ভালোবাসা, কাইন্ডনেস, দয়া, বিট্রেয়াল, বিশ্বাসঘাতকতা, এগুলো কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল জিনিস, মেটাফিজিক্যাল সাবজেক্ট। সো এই মেটাফিজিক্যাল জিনিস নিয়ে যারা কবিতা লিখতেন তাদেরকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট। এরপরে এই কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আমরা একটু জানিয়ে দেখো। দ্য ক্যানোনাইজেশন ইজ আ পোয়েম রিটেন বাই জন ডান। ক্যানোনাইজেশন এই কবিতাটা জন ডান লিখিত একটা কবিতা। ইট ইজ আ লাভ পোয়েম, এটা হচ্ছে একটা লাভ কবিতা। বাট ইট ইজ ডিফারেন্ট ফ্রম কমন রোমান্টিক পোয়েমস। কিন্তু এটা স্বাভাবিক যে রোমান্টিক কবিতাগুলো রয়েছে তার মতো না, এটা একটু ভিন্ন। ইন দিস পোয়েম দ্য পোয়েট স্পিক্স ইন ডিফেন্স অফ লাভ। এই কবিতার মধ্যে কবি লাভকে ডিফেন্স করেছেন, অর্থাৎ লাভের পক্ষে, ভালোবাসার পক্ষে কথা বলেছেন। হি অ্যান্সার্স পিপল হু ক্রিটিসাইজ অর মিস আন্ডারস্ট্যান্ড লাভ। এই কবিতার মধ্যে তিনি সেসব মানুষকে উত্তর দিয়েছেন যারা ভালোবাসাকে ভুলভাবে ট্রিট করে, ভালোবাসাকে নিয়ে কটাক্ষ করে। দ্য পোয়েট সেইজ দ্যাট রিয়েল লাভ ইজ পিওর। কবি বলেন যে রিয়েল লাভ, প্রকৃত ভালোবাসা হয় পবিত্র। হি কম্পেয়ার্স ট্রু লাভার্স টু সেন্টস। তিনি ট্রু লাভার্স যারা রয়েছে, অর্থাৎ প্রকৃত প্রেমিক যারা রয়েছে, তাদেরকে সাধুদের সাথে তুলনা করেন। জাস্ট অ্যাজ সেন্টস আর রেসপেক্টেড আফটার ডেথ, ট্রু লাভার্স বিকম ফেমাস থ্রু দেয়ার লাভ। যেমনইভাবে একজন সাধু মৃত্যুর পরে সম্মানিত হয়ে ওঠেন, তেমনইভাবে প্রকৃত প্রেমিক যারা রয়েছে তারা তাদের ভালোবাসার মাধ্যমে সম্মানিত হন। দ্য পোয়েম শোজ দ্যাট লাভ ডাজ নট হার্ম দ্য ওয়ার্ল্ড, ইনস্টিড ইট গিভস মিনিং টু লাইফ। এই কবিতার মধ্যে দেখানো হয় যে ভালোবাসা পৃথিবীকে কষ্ট দেয় না, পৃথিবীর কোনো ক্ষতি করে না, বরং এটা জীবনকে আরও রাঙিয়ে তোলে। সো আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই পুরো কবিতা জুড়ে লেখক অর্থাৎ জন ডান লাভকে ডিফেন্স করেছে এবং তিনি লাভকে ক্যানোনাইজেশন করেছে, অর্থাৎ
পিওর লাভার যারা রয়েছেন, প্রকৃত প্রেমিক যারা রয়েছেন আমার মতো, তাদেরকে সাধুর সাথে তুলনা করেছেন। এরপরে আমরা এই কবিতার স্ট্রাকচারটা একটু জেনে নিই। ইট হ্যাজ 5 স্ট্যাঞ্জাস। এই কবিতার মোট 5টা স্ট্যাঞ্জা রয়েছে। ইচ স্ট্যাঞ্জা হ্যাজ 9 লাইন্স। প্রত্যেকটা স্ট্যাঞ্জার 9টা করে লাইন রয়েছে। সো দ্য পোয়েম হ্যাজ আ টোটাল 45 লাইন্স। সো এই পুরো কবিতায় মোট 45টা লাইন রয়েছে। দ্য পোয়েম ফলোস আ রেগুলার অ্যান্ড কমপ্লেক্স রাইম স্কিম। এই পুরো কবিতায় একটা রেগুলার এবং কমপ্লেক্স রাইম স্কিম রয়েছে, অর্থাৎ রাইম স্কিমগুলো সব এক না, একটা রেগুলার একটা কমপ্লেক্স। আচ্ছা, এখন আমরা এই কবিতার প্রতিটা লাইন ভেঙ্গে ভেঙ্গে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। আমরা প্রথম স্ট্যান্জা একটু দেখি। ফর গডস শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, or chide my palsy or my gout, my 5 grey hairs or ruined fortune flout. With wealth your state, your mind with arts improve, take you a course, get you a place, observe his honor or his grace, or the king's real or his stamped face, contemplate, with you will approve, so you will let me love. আচ্ছা, আমরা প্রথম থেকে একটু পড়ি। ফর গডস শেক হোল্ড ইউর টাং। ফর গডস শেক, আল্লাহর দোহাই, ঈশ্বরের দোহাই। হোল্ড ইউর টাং, তোমার জিহ্বাকে সংযত করো, অর্থাৎ চুপ করো। অ্যান্ড লেট মি লাভ, এবং আমাকে ভালোবাসতে দাও। আর চাইড মাই পালসি অর মাই গাউট। আর ছাইড, ছাইড মানে হচ্ছে ঠাট্টা করা, হাসি ঠাট্টা করা। পালসি, পালসি এক ধরনের রোগ, অর্থাৎ পক্ষাঘাত রোগ। আর মাই গাউট, গাউটও হচ্ছে এক ধরনের রোগ, অর্থাৎ জয়েন্টে অনেক সময় ব্যথা লাগে, সেই রোগটাকে বলা হয় গাউট, অর্থাৎ গেটে বাত সঠিক বাংলায় যদি বলি। তাহলে আর চাইড মাই পালসি অর মাই গাউট, আমার যেই পক্ষাঘাত রোগ রয়েছে এবং আমার যেই গেটে বাত রয়েছে সেগুলো নিয়ে তোমরা চাইলে হাসি ঠাট্টা করতে পারো। মাই 5 গ্রে হেয়ার্স অর রুইন ফরচুন ফ্লাউট। এই ফ্লাউট অর্থ হচ্ছে হাসা, হাসি ঠাট্টা করা। মাই 5 গ্রে হেয়ার্স, আমার 5টা ধূসর চুল, অর্থাৎ আমার পাকা চুল, আর রুইন ফরচুন এবং নষ্ট হয়ে যাওয়া ভাগ্য, এগুলো নিয়ে তোমরা চাইলে হাসতে পারো। উইথ ওয়েলথ ইউর স্টেট, ইউর মাইন্ড উইথ আর্টস ইমপ্রুভ। উইথ ওয়েলথ ইউর স্টেট, তোমার যেই সম্পদ রয়েছে সেই সম্পদ, ইউর মাইন্ড উইথ আর্টস, আর্টস মানে হচ্ছে শিক্ষা, তোমার যেই মাইন্ড রয়েছে সেটাকে শিক্ষার মাধ্যমে ইমপ্রুভ করতে পারো। অর্থাৎ তুমি চাইলে তোমার সম্পদ বাড়াতে পারো এবং তুমি তোমার নিজের মন উন্নত করতে পারো। টেক ইউ আ কোর্স, গেট ইউ আ প্লেস। তুমি চাইলে কোনো কোর্স করতে পারো, গেট ইউ আ প্লেস, অথবা কোনো একটা জায়গায় যেতে পারো, ভালো একটা চাকরি করতে পারো। অবজার্ভ হিজ অনার অর হিজ গ্রেস। অনার মানে হচ্ছে সম্মান, আর গ্রেস মানে কি? গ্রেস মানে হচ্ছে অনুগ্রহ, অর্থাৎ কারো সম্মান এবং কারো অনুগ্রহের পিছনে তুমি চাইলে ছুটতে পারো। অর দ্য কিংস রিয়াল অর হিজ স্ট্যাম্পড ফেস। কিংস রিয়াল মানে হচ্ছে রাজা, প্রকৃত রাজা। অর হিজ স্ট্যাম্পড ফেস, স্ট্যাম্পড ফেস মানে হচ্ছে, স্ট্যাম্পড মানে হচ্ছে সিল মারা, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে রাজার সিল মারা আছে। আদিমকালে এখনও তোমরা দেখবা যে সরকার প্রধান থাকে বা জাতির জনক যে থাকে, তার চেহারা কিন্তু টাকায় ছাপানো থাকে, সিল মারা থাকে, সেটাই বলতেছে এখানে স্ট্যাম্পড ফেস দ্বারা মুদ্রার কথা বোঝানো হয়েছে। অর দ্য কিংস রিয়াল অর হিজ স্ট্যাম্পড ফেস, রাজা কিংবা তার মুদ্রা নিয়ে ভাবো। কন্টেমপ্লেট হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ। কন্টেমপ্লেট মানে হচ্ছে গভীরভাবে ভাবা। হোয়াট ইউ উইল, তুমি কি করতে চাও, অ্যাপ্রুভ তা করো, অর্থাৎ তোমার যা মন চায় তা করো। সো ইউ উইল লেট মি লাভ, শুধু আমাকে কি করতে দাও, আমাকে শুধু ভালোবাসতে দাও। এই ফার্স্ট স্ট্যাঞ্জায় কবি তার ভালোবাসার যে সমালোচনাকারীরা রয়েছেন তাদেরকে তিনি বলেছেন যে আমার তো অনেক সমস্যা রয়েছে, আমার পক্ষাঘাত রোগ রয়েছে, আমার গেটে বাত রয়েছে, এগুলো নিয়ে তোমরা হাসি ঠাট্টা করো, সমস্যা নাই। আমার চুল পেকে গেছে, আমার নষ্ট হয়ে যাওয়া যে ভাগ্য, এগুলো নিয়ে তোমরা চাইলে হাসতে পারো।
এবং তোমরা চাইলে তোমাদের কাজও করতে পারো, তোমরা তোমাদের সম্পদ বাড়াতে পারো, তোমরা তোমাদের মাইন্ডকে আরও উন্নত করতে পারো, তোমরা ভালো একটা চাকরি করতে পারো, রাজার পিছনে ছুটতে পারো, অনুগ্রহের পিছনে ছুটতে পারো, টাকার পিছনে ছুটতে পারো, যা মন চায় তা করতে পারো। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাকে ভালোবাসতে দিতে হবে। আমরা পরবর্তী স্ট্যান্ডায় চলে যাই। আলস হুজ ইনজুর্ড বাই মাই লাভ, what merchants' ships have my sides drought? Who says my tears have overflowed his ground? When did my coals a fraud spring remove? When did the heats which my veins fills? And one more to the plaguey bill, soldiers find worse and lawyers find out still. Litigious man which quarrels move, though she and I do love. আমরা প্রথম থেকে একটু অর্থ করে আসি। আলস হুজ ইনজুর্ড বাই মাই লাভ, হায় হায় আমার ভালোবাসায় কার ক্ষতি হয়েছে। হোয়াট মার্চেন্টস শিপ হ্যাভ মাই সাইট ড্রাউন্ড, সাইটস মানে হচ্ছে দীর্ঘশ্বাস। হোয়াট মার্চেন্টস মানে হচ্ছে ব্যবসায়ী, কোন ব্যবসায়ীর জাহাজ আমার দীর্ঘশ্বাসে ডুবে গেছে। ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে যাওয়া। হু সেইস মাই টিয়ার্স হ্যাভ ওভারফ্লোড হিজ গ্রাউন্ড, কে বলেছে মাই টিয়ার্স আমার চোখের জল, ওভারফ্লো মানে হচ্ছে উপচে পড়া, প্লাবিত হওয়া, কে বলেছে আমার চোখের জল কারো জমি প্লাবিত করেছে। হোয়েন ডিড মাই কোল্ডস আ ফরওয়ার্ড স্প্রিং রিমুভ, আমার শীতলতা, কোল্ডস মানে হচ্ছে ঠান্ডা মেজাজ, শীতলতা, আমার শীতলতা কবে স্প্রিং রিমুভ, ফরওয়ার্ড স্প্রিং রিমুভ আগাম বসন্তকে নষ্ট করেছে। এখানে আমার শীতলতা কবে আগাম বসন্ত নষ্ট করেছে, এটা দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে তার যে ভালোবাসা, সেই ভালোবাসা পৃথিবীর প্রকৃতির কোনো নিয়মকে নষ্ট করেনি। হোয়েন ডিড দ্য হিটস উইচ মাই ভেইন্স ফিল, আমার রক্তে ভরা উত্তাপ, ভেইন্স মানে হচ্ছে শিরা, আমার রক্তে ভরা উত্তাপ, অ্যাট ওয়ান মোর টু দ্য প্লেগি বিল, মহামারীর তালিকায় আরেকজন যোগ করেছে। রক্তে ভরা উত্তাপ মানে কি? রক্তে ভরা উত্তাপ মানে হচ্ছে কবির যে প্রবল ভালোবাসা, কবির যে প্রবল আবেগ, সেটাকে বোঝানো হয়েছে যে আমার যে প্রবল আবেগ, আমার যে প্রবল ভালোবাসা, এটা কি মহামারীর তালিকায় আরেকজন যোগ করেছে? অর্থাৎ এটা কি কাউকে অসুস্থ করেছে? সোলজার্স ফাইন্ড ওয়ার্স, যুদ্ধ সৃষ্টি করে সৈনিকরা, অর্থাৎ সৈনিকরা যুদ্ধ খুঁজে পায়, তার মানে কি সৈনিকরা যুদ্ধ সৃষ্টি করে। অ্যান্ড লয়ার্স ফাইন্ড আউট স্টিল, এবং আইনজীবীরা ঝগড়া খুঁজে পায়, অর্থাৎ আইনজীবীরা ঝগড়া খুঁজতে থাকে। লেটিজিয়াস ম্যান উইচ কোয়ারেলস মুভ, লেটিজিয়াস ম্যান মানে হচ্ছে ঝগড়াপ্রবণ মানুষ, ঝগড়াপ্রবণ মানুষরাই উইচ কোয়ারেলস মুভ ঝগড়া সৃষ্টি করে। দো শি অ্যান্ড আই ডু লাভ, তবু আমি আর সে ভালোবাসি। এই পুরো স্ট্যান্জায় কবি বলতে চেয়েছেন তার ভালোবাসার যে ক্রিটিকরা রয়েছে, অর্থাৎ যে সমালোচকরা রয়েছে, তাদেরকে তিনি উত্তর দিচ্ছেন ভালোবাসাকে, লাভকে ডিফেন্স করে, যে আমি যে এত ভালোবাসি, আমার ভালোবাসা কি কাউকে ক্ষতি করেছে? আমার ভালোবাসা কি কোনো ব্যবসায়ীর জাহাজ ডুবে দিয়েছে? ভালোবাসতে বাসতে আমি যখন কান্না করি, তখন সেই চোখের পানি কি কারো জমি ডুবিয়ে দিয়েছে, প্লাবিত করে দিয়েছে? আমার ভালোবাসা কি পৃথিবীর প্রাকৃতিক কোনো নিয়মকে বিপর্যস্ত করেছে? আমার ভালোবাসার যে উত্তাপ, সেটা কি কোনো মানুষকে অসুস্থ করেছে? এগুলো তো কিছুই করেনি। ভালোবাসার কাজ হচ্ছে পিওর, ভালোবাসা হচ্ছে শান্তির একটা জিনিস, সেটাই বলতেছে। আর যত খারাপ জিনিস রয়েছে, যেরকম যুদ্ধ, এগুলো সৃষ্টি করে সৈনিকরা, ঝগড়া এগুলো সৃষ্টি করে আইনজীবীরা, কিন্তু যে ভালোবাসে সেগুলো করতে পারে না, সে একটা শান্ত স্বভাবের মানুষ। সুতরাং ভালোবাসা হচ্ছে পিওর। দো শি অ্যান্ড আই ডু লাভ, তবুও আমি আর সে ভালোবাসি। এই লাস্ট লাইন দ্বারা কবি ভালোবাসাকেই মূলত ডিফেন্স করে বলতেছে যে আমরা তো কারো কোনো ক্ষতি করতেছি না, সো আমরা একে অপরকে ভালোবাসি। আমরা পরবর্তী স্ট্যান্ডায় চলে যাই। কল আস হোয়াট ইউ উইল, উই আর মেড সাচ বাই লাভ। Call her one, me another fly, where tapers to at our own cost die, and we in us find the eagle and the dove. The phoenix riddle had more wit, by us we two being one are it,
So to one neutral thing would success fit. We die and raise the same and proof. Mysterious by this love. আচ্ছা, আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে অর্থ করি। কল আস, আমাদেরকে ডাকো। হোয়াট ইউ উইল, তোমার যা মন চায়। উই আর মেড সাচ বাই লাভ, আমরা এই অবস্থানে চলে এসেছি ভালোবাসার মাধ্যমে। কল হার ওয়ান, মি অ্যানাদার ফ্লাই, তাকে এবং আমাকে, তাকে একরকম পোকা বলে সম্বোধন করো, আমাকে একরকম পোকা বলে সম্বোধন করো, কোনো কিছু যায় আসে না। উই আর টেপার্স টু, টেপার্স মানে হচ্ছে মোমবাতি, আমরা মোমবাতির মতো। অ্যান্ড অ্যাট আওয়ার ওন কস্ট দাই, আমরা আমাদের নিজের মূল্য দিয়েই মৃত্যুবরণ করি। অর্থাৎ মোমবাতি যেমন মানুষকে আলো দেয় এবং তার নিজের শরীর নিজে পুড়িয়ে ফেলে, তেমনি নিজের আলোয় নিজেই পুড়ে শেষ হয়ে যাই আমরা। অ্যান্ড উই ইন আস ফাইন্ড দ্য ইগল অ্যান্ড দ্য ডাফ, এবং আমরা আমাদের প্রেমে ঈগল পাখি এবং ডাফ, এই দুইটা জিনিস পাই। এই ঈগল এবং ডাফ দ্বারা দুটা দিক বলা হয়েছে। ঈগল হচ্ছে শক্তিশালী প্রাণী, অর্থাৎ ভালোবাসার শক্তিশালী দিকগুলো বোঝানো হয়েছে, আর ডাফ হচ্ছে শান্ত প্রাণী, অর্থাৎ ভালোবাসার শান্ত দিকগুলো বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের প্রেমে শক্তিশালী দিক এবং নরম দিক দুটা দিকই রয়েছে। দ্য ফিনিক্স রিডেল হ্যাথ মোর উইথ, ফিনিক্স পাখির ধাঁধার থেকেও। ফিনিক্স পাখি এটা খুবই বিরল একটা পাখি, যে পাখি আগুনে মারা যায় এবং পরবর্তীতে আবার জীবিত হতে পারে। সেটা বলতেছে আমাদের ভালোবাসাটা এতটাই গভীর যে ফিনিক্স পাখির যেই ধাঁধা রয়েছে তার থেকেও বেশি জ্ঞানী। বাই আস উই টু বিং ওয়ান আর ইট, উই টু বিং ওয়ান, আমরা দুজন এক হয়ে গিয়েছি। অর্থাৎ আমাদের প্রেম এতই বেশি যে আমরা দুটা আলাদা মানুষ হওয়ার পরেও কেমন যেন একদম একই সত্তায় পরিণত হয়েছি। সো টু ওয়ান নিউট্রাল থিং বুড সাকসেস ফিট, আমরা এমন একটা সত্তায় পরিণত হয়েছি যেখানে নারী পুরুষ দুটাই রয়েছে। উই ডাই অ্যান্ড রেইজ দ্য সেম অ্যান্ড প্রুফ, আমরা একসঙ্গে মরি এবং একসঙ্গেই আবার জীবিত হই, আবার একসঙ্গেই জেগে উঠি। অ্যান্ড প্রুফ মিস্টেরিয়াস বাই দিস লাভ, এবং এই ভালোবাসার মাধ্যমে আমরা রহস্যময় হয়ে উঠি। এই পুরো স্ট্যাঞ্জায় কবি তার ভালোবাসার যে সমালোচনাকারী তাদেরকে বলতেছে যে তোমরা আমাকে যা খুশি মন চায় ডাকো, আমাদের কোনো কিছু যায় আসে না। এই যে আমাদের কোনো কিছু যায় আসে না, এটা আমাদেরকে এমন কে বানিয়েছে যে তোমাদের কোনো কথাই আমার গায়ে লাগে না। সেটা হচ্ছে আমাদের যে পিওর ভালোবাসা, প্রকৃত যে ভালোবাসা, সেটা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে এখন তোমরা আমাকে যত অপমান করো, আমাকে যাই বলে ডাকো, তাকে একটা পোকা, আমাকে একটা পোকা, যাই বলো না কেন, কোনো কিছুই যায় আসে না। আর আমরা হচ্ছে মোমবাতির মতো, এবং আমাদের ভালোবাসায় শক্তিশালী দিক এবং শান্ত দিক দুটাই রয়েছে। আমরা কেমন যেন নারী পুরুষ সব সত্তা ভেদ করে একদম এক সত্তায় পরিণত হয়েছি। দুটা দেহ আলাদা হলেও কেমন যেন আমরা একই সত্তায় পরিণত হয়েছি। আর এভাবে আমরা ভালোবাসার মাধ্যমেই রহস্যময় হয়ে উঠি। আমরা পরবর্তী স্টেজে চলে যাই। We can die by it, if not live by love. And if unfit for toms and hearts, our length be it will be fit for verse. And if no piece of chronicle we prove, we'll build in sonnets pretty rooms. As well a well-wrought urn becomes the greatest ashes as half-acre tombs. And by these hymns all shall approve us canonized for love. আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করি। উই ক্যান ডাই বাই ইট, আমরা এর জন্য মরতে পারি। এর জন্য মানে কি? ভালোবাসার জন্য। আমরা ভালোবাসার জন্য মরতে পারি। ইফ নট লিভ বাই লাভ, যদি আমরা ভালোবাসার জন্য বাঁচতে না পারি। অ্যান্ড ইফ আনফিট ফর টমস অ্যান্ড হার্স, যদি আমাদের জন্য কবর বা সববাহী গাড়িও না থাকে। টমস মানে হচ্ছে কবর, আর হার্স মানে হচ্ছে লাশবাহী গাড়ি আর কি। আমাদের জন্য যদি কবর এবং লাশবাহী গাড়িও না থাকে, আওয়ার লেন্থ বি ইট উইল বি ফিট ফর ভার্স, তবু আমাদের গল্প ইট উইল বি ফিট ফর ভার্স মানে হচ্ছে কবিতা, তবু আমাদের গল্প কবিতার জন্য উপযুক্ত হবে, অর্থাৎ কবিতার মাধ্যমে আমরা চিরকাল বেঁচে থাকব। অ্যান্ড ইফ নো পিস অফ ক্রনিক্যাল উই প্রুভ,
ক্রনিক্যাল মানে হচ্ছে ইতিহাসের নথি, ইতিহাসের পাতা। যদি ইতিহাসের বইয়ে আমাদের কোনো নাম না থাকে, আমরা সেখানে কোনো কিছু প্রমাণ করতে না পারি, উইল বিল্ড ইন সনেটস প্রিটি রুমস, তবু আমরা সনেটের মধ্যে একটা প্রিটি রুম বানাবো, একটা সুন্দর ঘর বানাবো। সনেটের মধ্যে সুন্দর ঘর বানাবো মানে হচ্ছে কবিতার মাধ্যমে আমরা বেঁচে থাকবো। অ্যাজ ওয়েল আ ওয়েল রট আর্ন বিকামস, এখন একটা উদাহরণ দিচ্ছে, যেমন সুন্দরভাবে তৈরি করা একটা কলস, ওয়েল রট মানে সুন্দরভাবে তৈরি করা, এই আর্ন মানে হচ্ছে কলস, যেমন সুন্দরভাবে তৈরি একটি কলস, দ্য গ্রেটেস্ট অ্যাশেস অ্যাজ হাভেকার টমস, দ্য গ্রেটেস্ট অ্যাশেস বিশাল ছাই ধারণ করতে পারে, অ্যাজ হাভেকার টমস, হাভেকর মানে হচ্ছে একটা জায়গার পরিমাপ, টমস মানে হচ্ছে কবর, অর্থাৎ হাফ একর জায়গার যেই কবর, সেই কবরের ছাই, বিখ্যাত ছাই, সেটা যেমন একটা ছোট সুন্দরভাবে তৈরিকৃত একটা কলস ধারণ করতে পারে, তেমনইভাবে আমাদের এই বিশাল ভালোবাসা একটা কবিতার মাধ্যমে, একটা কবিতার মধ্যে ধারণ করতে পারবে। কবিতা পড়ার মাধ্যমে মানুষজন আমাদেরকে মনে রাখবে এবং আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। And by these hymns all shall approve us recognized for love. And by these hymns, এই হিমস অর্থ হচ্ছে প্রশংসার গান, এবং এই প্রশংসা গানের মাধ্যমে, এই প্রশংসার কবিতাগুলোর মাধ্যমে অল শ্যাল অ্যাপ্রুভ, সবাই আমাদেরকে অ্যাপ্রুভ করবে, আমাদেরকে মেনে নিবে, আস রিকগনাইজড ফর লাভ, আমাদের ভালোবাসার জন্য সাধু হিসেবে সবাই আমাদেরকে স্বীকৃতি দিবে। আমরা পরবর্তী স্ট্যান্ডায় চলে যাই। And thus invoke us, you whom reverent love made one another's hermitage, you to whom love was peace that now is rage, who did the whole world's soul contract and drove into the glasses of your eyes, so made such mirrors and such spice that they did all to you epitomize. Countries, towns, courts beg from above a pattern for your love. আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করি। এই স্ট্যান্ডায় ভবিষ্যতের মানুষরা কবিকে এবং তার প্রেমিকাকে কিভাবে স্মরণ করবে সেই জিনিসটা বলা হয়েছে। অ্যান্ড দাস ইনভোক আস, এভাবে মানুষ আমাদেরকে ডেকে বলবে। মানুষ কিভাবে ডাকবে সেটা সামনে বলতেছে। ইউ হুম রেভারেন্ট লাভ মেট ওয়ান অ্যানাদার্স হারমিটেজ, তোমরা যাদের পবিত্র ভালোবাসা, রেভারেন্ট মানে হচ্ছে পবিত্র, তোমরা যাদের পবিত্র ভালোবাসা মেট ওয়ান অ্যানাদার্স হারমিটেজ, একে অপরের আশ্রয় বানিয়ে নিয়েছ, ইউ টু হুম লাভ ওয়াজ পিস দ্যাট নাও ইজ রেজ, তোমরা যাদের ভালোবাসা ছিল একসময় শান্ত এবং এখন প্রবল আবেগে পরিণত হয়েছে, ইউ ডিড দ্য হোল ওয়ার্ল্ডস সোল কন্ট্রাক্ট অ্যান্ড ড্রপ ইন্টু দ্য গ্লাসেস অফ ইউর আইস, তোমরা যারা পুরো পৃথিবীর আত্মাকে সংকুচিত করেছ, দ্য হোল ওয়ার্ল্ডস সোল কন্ট্রাক্ট অ্যান্ড ড্রোভ ইন্টু দ্য গ্লাসেস অফ ইউর আইস, এবং তোমাদের নিজের চোখের যে আয়না, সেই আয়নায় ধরে ফেলেছ। সো মেড সাচ মিরর অ্যান্ড সাচ স্পাইস, এভাবে তোমরা এমন একটা আয়না ও নজরদার তৈরি করলা, দ্যাট they did all you epitomize, যাতে তোমার মধ্যেই সব কিছুর সারমর্ম তুলে ধরা যায়। কান্ট্রিজ, টাউন্স, কোর্টস বেগ ফ্রম অ্যাভাভ, দেশ, শহর, রাজপ্রাসাদ সবাই তোমার অনুগ্রহের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, এই লাইনগুলো তোমাদের কাছে একটু অস্পষ্ট মনে হতে পারে, সেটা আমি একটু বলতেছি। এই লাস্ট স্ট্যান্ডায় কবি হচ্ছে তাকে এবং তার প্রেমিকাকে ফিউচারে কিভাবে মানুষজন স্মরণ করবে সেই জিনিসটা বলা হয়েছে। প্রথমে কি বলছে, যে মানুষজন আমাদেরকে এইভাবে ডেকে বলবে যে তোমাদের পবিত্র ভালোবাসা একে অপরের জন্য আশ্রয় বানিয়ে নিয়েছিল, তোমাদের ভালোবাসা ছিল একসময় শান্ত এবং ভালোবাসা বাড়তে বাড়তে একসময় তা প্রবল আবেগে পরিণত হয়েছিল, এবং তোমরা যারা পুরো পৃথিবীর আত্মাকে সংকুচিত করেছিলে, অর্থাৎ তোমাদের মধ্যে পুরো পৃথিবীর প্রতিচ্ছবি দেখা যেত, ইন্টু দ্য গ্লাসেস অফ ইউর আইস, নিজের চোখের আয়নায় ধরে ফেলেছ। তারপরে এই যে একটা ব্রাকের দুইটা লাইন রয়েছে, এই দুইটা লাইনের ব্যাখ্যা করেছে। সো মেড সাচ মিরর্স অ্যান্ড সাচ স্পাইস দ্যাট দে ডিড অল টু ইউ অ্যাপিটোমাইজ, অ্যাপিটোমাইজ মানে হচ্ছে সারমর্ম তুলে ধরা, অর্থাৎ
তোমাদের দিকে তাকালে কেমন যেন পুরো পৃথিবীর সব কিছু দেখা যায়। তোমাদের দিকে তাকালে কী কী জিনিস দেখা যায়? কান্ট্রিজ, টাউনস, কোর্টস, এবং সবাই তোমাদের দিকে তাকিয়ে থাকে। আ প্যাটার্ন অফ ইউর লাভ, তোমার ভালোবাসার একটি নিদর্শন রূপ, অর্থাৎ তোমরা যে একে অপরকে এত গভীরভাবে ভালোবেসেছো, তোমাদের ভালোবাসাটা একটা আদর্শিক রূপ হিসেবে তৈরি হয়েছে। এখন যেই নতুন করে কাউকে ভালোবাসবে, তারাই তোমাদের ভালোবাসাকে একটা আদর্শ ভালোবাসা হিসেবে গ্রহণ করবে। এই ছিল আজকের এই কবিতার 5টা স্ট্যাঞ্জা। আমরা ইতোমধ্যে 5টা স্ট্যাঞ্জা পড়ে শেষ করেছি। এখন এই কবিতার থিমগুলো আমাদেরকে একটু জানতে হবে। এখানে ডিটেলড সামারি রয়েছে, পুরো সামারি রয়েছে, এগুলো তোমরা নিজেরা পড়বা। আমরা একটু থিমটা পড়ি। ট্রু লাভ অ্যাজ সেক্রেট, প্রকৃত ভালোবাসা পবিত্র হিসেবে। দ্য পোয়েম শোজ ট্রু লাভ অ্যাজ হোলি অ্যান্ড পিওর লাইক দ্য লাইফ অফ সেন্টস। এই কবিতায় দেখানো হয়েছে প্রকৃত ভালোবাসা কেমন যেন পবিত্র, লাইক দ্য লাইফ অফ সেন্টস, যেমনইভাবে সাধুদের জীবনযাপন। ডিফেন্স অফ লাভ, ভালোবাসাকে প্রতিরক্ষা করা। দ্য পোয়েট ডিফেন্ডস হিজ লাভ এগেনস্ট পিপল হু ক্রিটিসাইজ অর জাজ ইট। কবি তার ভালোবাসাকে সেসব মানুষদের থেকে ডিফেন্স করেছেন যারা ক্রিটিসাইজ করত এবং যারা বিচার করত। লাভ ভার্সেস সোসাইটি, সোসাইটি ডাজ নট আন্ডারস্ট্যান্ড লাভ, বাট লাভ ডাজ নট হার্ম দ্য ওয়ার্ল্ড। সমাজ ভালোবাসা বুঝতে চায় না, কিন্তু ভালোবাসা কখনো এই পৃথিবীকে কষ্ট দেয়নি। ইমমর্টালিটি থ্রো লাভ, ভালোবাসার মাধ্যমে অমরত্ব। লাভ মেক্স দ্য লাভার লাইফ ফর এভার থ্রো পোয়েট্রি অ্যান্ড মেমোরি। ভালোবাসা প্রেমিক এবং প্রেমিকাকে কবিতা এবং স্মরণের মাধ্যমে সবসময় বাঁচিয়ে রাখে। লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, ভালোবাসা এবং বিসর্জন। দ্য লাভার্স আর রেডি টু সাফার অর ডাই ফর লাভ। প্রেমিকরা সাফার করার জন্য প্রস্তুত এবং প্রকৃত ভালোবাসার জন্য তারা মৃত্যুবরণ করতেও প্রস্তুত। ইউনিটি অফ লাভার্স, প্রেমিকাদের ঐক্য। দ্য লাভার্স বিকাম ওয়ান সোল থ্রো লাভ, প্রেমিকরা ভালোবাসার মাধ্যমে একটা আত্মায় পরিণত হয়। পাওয়ার অফ পোয়েট্রি, কবিতার শক্তি। পোয়েট্রি প্রিজার্ভস লাভ অ্যান্ড গিভস ইট অনার অ্যান্ড রেসপেক্ট, কবিতা ভালোবাসাকে সংরক্ষণ করে এবং একে সম্মান এবং মর্যাদা দেয়। সো এই পুরো কবিতায় যে থিমগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে ট্রু লাভ অ্যাজ সেক্রেট, ডিফেন্স অফ লাভ, লাভ ভার্সেস সোসাইটি, ইমমর্টালিটি থ্রু লাভ, লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, ইউনিটি অফ লাভার্স, পাওয়ার অফ পোয়েট্রি। আজকে আমরা যে কবিতাটি পড়তেছিলাম সেটা হচ্ছে দ্য ক্যানোনাইজেশন, জন ডানের বিখ্যাত একটি কবিতা। আমরা ইতোমধ্যে কবিতাটি পড়ে শেষ করেছি। আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো। টাটা।